সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব মোদি ম্যাজিকে বাংলাদেশে ফিরছেন হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব শপথ নিয়েই ভারতে যাচ্ছেন তারেক, হাসিনার উপস্থিতিতে দিল্লিতেই বড় সিদ্ধান্ত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দুর্নীতির মামলায় টিউলিপ সহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব রমজানে আল্লাহর অবারিত রহমত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভা এই রমজান মাসে আনাজপাতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হল। বরাবরের মতো এবারও রমজান মাস আসতেই নিত্য প্রয়োজনীয় বহু পণ্যের দাম বাড়তে শুরু করেছে বাংলাদেশে। এবার বিএনপি সরকার এটা নিয়ে পদক্ষেপ নিতে চাইছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রথম কাজ হবে দ্রব্যমূল্যের দাম সহনশীল মাত্রায় ধরে রাখা। কোনোভাবেই যাতে বাড়তি দাম নিতে না পারে ব্যবসায়ীরা, সে ব্যাপারে সরকার উপযুক্ত পদক্ষেপ করবে। তবে যেটা বড় খবর সেটা হলো বাংলাদেশের সরকার পরিচালনা নিয়ে 180 দিনের নকশা তৈরি করে ফেলেছে বিএনপি। দলটির তরফে বলা হচ্ছে কয়েকদিনের মধ্যেই এই বিষয়টি সর্বসামক্ষে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমান বুধবার একথা জানিয়ে দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকি আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচার কোন পথে হবে সেটাও জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী। বাংলাদেশের নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখব। তবে আইনের কোনো অপব্যবহার যদি কোথাও হয়ে থাকে সেটাও দেখা হবে। অর্থাৎ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ ও মামলা দায়ের হয়েছে মোহাম্মদ ইউনুসের আমলে, তা নতুন করে খতিয়ে দেখা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার যে বিচার চলছে সেগুলিও খতিয়ে দেখা হতে পারে। তারেকের আইনমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আইনের কোনো অপব্যবহার যদি কোথাও হয়ে থাকে সেটাও দেখা হবে। যদিও নতুন আইনমন্ত্রী আসাদুজ্জামান কার্যত মেনে নিয়েছেন তারেক রহমানের বিএনপি সরকারের ওপর বাংলাদেশের জনগণের প্রত্যাশা পাহাড় প্রমাণ। তিনি দাবি করেন তা পূরণের জন্য নিরন্তর কাজ করবেন মন্ত্রিসভার সদস্যরা। ওয়াকিবহাল মহলের মতে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল যেখানে শেখ হাসিনা এবং তাদের দলের নেতাকর্মীদের ফাঁসি কাঠে ঝোলানোর জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তাদের পক্ষে কোনো আইনজীবীকে আদালত কক্ষে দাঁড়াতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। শেখ হাসিনাও বারবার দাবি করেছিলেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ সদস্য টিউলিপ সিদ্দিকিও এই এক দাবি করেছিলেন। তিনি ব্রিটেনের পার্লামেন্টের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছেও একই দাবি করেছিলেন, যা পরবর্তী সময় ব্রিটেনের পার্লামেন্টও মনে নিয়েছিল। এর ফলে আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছিল বাংলাদেশের। এমনকি বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও শেখ হাসিনার বিচার নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু ইউনুস সরকার কার্যত প্রতিহিংসা পরায়ণ হয়ে একতরফা বিচার চালিয়েছে। সেই দিক থেকে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম প্রতিক্রিয়ায় যা বলল সেটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আশার আলো হতেই পারে। বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের মতে তারেক রহমানকে যেমন মার্কিন চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, তেমনি ভারতের কূটনৈতিক চালও সামলাতে হচ্ছে। ফলে হাসিনা ইস্যুতে আপাতত ধীরে চলো নীতি নিয়ে চলছেন তারেক রহমান। ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় এবং বিচার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে, যা নিয়ে মোহাম্মদ ইউনুস কোনো হেলদোল দেখাননি। কিন্তু নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এই বিষয়টি নিয়ে সতর্ক পদক্ষেপ নিতে হবে। হাসিনার পাশে দাঁড়িয়ে ভারত তার অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করেছে। সেই সঙ্গে জানিয়ে দিয়েছিল কোনো অনির্বাচিত সরকার নয়, ভারত সরকার যা আলাপ আলোচনা করবে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের সঙ্গে। ফলে এবার এই দায়িত্ব পালন করতে হবে তারেক রহমানকে। সেই দিক থেকে বাংলাদেশের নতুন আইনমন্ত্রীর বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। আগামী দিনে হাসিনা যদি বাংলাদেশেও ফিরে যান তাহলেও অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। এদিকে শপথ গ্রহণ করলেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে একটি বিষয় উঠে এসেছে, তারেক রহমান ভারত সফরে কবে যাচ্ছেন, তারেক রহমান নরেন্দ্র মোদী বৈঠক কবে হচ্ছে।
এর কারণ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর একান্ত সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা আরও এক দফা চিঠি হস্তান্তর হয় ভারতীয় প্রতিনিধির মাধ্যমে। যখন ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান ভারত সফরে, তখন প্রশ্নটা উঠছে যে কবে সফরে যাবেন তারেক? প্রথম সফর কি তার ভারত হবে? এর আগেও ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছিলেন বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে। তখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তার হাত দিয়েই নরেন্দ্র মোদীর চিঠি পাঠিয়েছিলেন তারেক রহমানের উদ্দেশ্যে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের আরও একটি চিঠি এলো আমন্ত্রণের। ফলে প্রশ্নটা উঠছে, কবে ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান? তবে কি খুব দ্রুত শেখ হাসিনা ফিরতে চলেছেন? কারণ মনে করা হচ্ছে বিএনপির তরফে আবেদন করা হবে শেখ হাসিনার প্রত্যর্পণের। আর যদি তারেক ভারতে যান, তাহলে হাসিনার উপস্থিতিতেই দিল্লি তার দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে। কারণ এর আগেও শেখ হাসিনার জীবনে এমন ঘটনা ঘটেছে। তারেক রহমান যে খুব তাড়াতাড়ি ভারতে যাচ্ছেন সেটা মোটামুটি পরিষ্কার। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য ভারত সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণে তারেক রহমানের স্ত্রী ড জুবাইদি রহমান ও কন্যা জাইমা রহমানের কথাও উল্লেখ রয়েছে। এই চিঠিতে মোদি লেখেন, ভারতে আপনাকে আন্তরিক স্বাগত জানাতে আমরা প্রস্তুত। তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী লেখেন, আপনি যখন গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন তখন আপনার সাফল্য কামনা করি। এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং শান্তি ও স্থিতিশীলতা সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে দেওয়ার জন্য এটা বহিঃপ্রকাশ। দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও শান্তি সমৃদ্ধির ভিত্তিতে গড়ে ওঠে। এমনকি তিনি দুই দেশের উন্নয়ন ও অগ্রাধিকারের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নতুন সরকারের সঙ্গে যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং জনগণের সঙ্গে জনগণের আদান প্রদানের ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য প্রস্তুতি ব্যক্ত করেন। তিনি লেখেন, একে অপরের টেকসই উন্নয়নের অনুঘটক হতে পারে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বারবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করতে চেয়েছিলেন, কিন্তু কোনো সময় দেননি নরেন্দ্র মোদী। তবে একটি সাইডলাইনে বৈঠক হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের। অন্যদিকে মোহাম্মদ ইউনুসের তরফে অনুরোধ করা হয়েছিল যেন শেখ হাসিনা কোনো কথা না বলেন বাংলাদেশ প্রসঙ্গে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সেটা মানেননি। অর্থাৎ মোহাম্মদ ইউনুসকে কোনোভাবেই মান্যতা দেয়নি ভারত। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জুলাই সনদ নিয়ে সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস করেছেন জাতীয় নাগরিক কমিটির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক অভিযোগ তোলেন। নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমানের মন্ত্রী হওয়া প্রমাণ করে যে তিনি অন্তর্বর্তী সরকারে থাকাকালে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। একই সঙ্গে তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে বড় ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে বলেও দাবি করেন। নির্ভরযোগ্য সূত্রের দাবি, শপথের ঠিক আগে সমঝোতার উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নাহিদ ইসলাম ও জামায়াতের আমির ড শফিকুর রহমানের বাসভবনে যান। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিএনপি শেষ মুহূর্তে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দেশে নতুন করে সাংবিধানিক সংকট ও অস্থিরতা সৃষ্টির একটি মেটিকুলাস নকশা বা সূক্ষ্ম ছক নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও বিএনপির এই পরিষদ বয়কট করার সিদ্ধান্ত জুলাই চার্টার ও গণভোটের ইস্যুকে কেন্দ্র করে দেশে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই জটিল পরিস্থিতির নেপথ্যে ড মোহাম্মদ ইউনুসের সুদূরপ্রসারী পরিকল্পনা কাজ করেছে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন জুলাই চার্টারের মাধ্যমে ৮০টিরও বেশি সংস্কার প্রস্তাব এনেছিল। ২০২৫ সালের গণভোটে এর প্রতি জনসমর্থন পাওয়ার পর রাষ্ট্রপতির আদেশে সংস্কার পরিষদ গঠনের পথ প্রশস্ত হয়, যদিও বর্তমান সংবিধানে এমন কোনো পরিষদের স্পষ্ট আইনি ভিত্তি নেই। বিশ্লেষকদের মতে, নির্বাচিত দল যদি এই পরিষদে অংশ না নেয় তবে পুরো সংস্কার প্রক্রিয়া অচল হয়ে পড়বে এবং জনরায় অস্বীকারের অজুহাতে রাজপথে অস্থিরতা তৈরির সুযোগ সৃষ্টি হবে। ইতোমধ্যেই জামায়াতে ইসলামী ও এনসিপি শপথ নেওয়ায় সংসদে দুই ধরনের সদস্যের বিভাজন তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জ ও সিইসির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলতে পারে।
সমালোচকদের ধারণা ড ইউনূস এমন একটি ভঙ্গুর কাঠামো রেখে গেছেন যা নির্বাচিত সরকারকে শুরু থেকেই দুর্বল করে রাখবে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক হস্তক্ষেপের পথ প্রশস্ত করবে। বিএনপির অবস্থানকে সাংবিধানিক যুক্তিতে দেখা হলেও একে জনবিরোধী হিসেবে প্রচার করার চেষ্টা চলছে। ফলে রাজপথে নতুন আন্দোলনের ঢেউ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদী সাংবিধানিক শূন্যতার শঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই জটিলতা কি নিছক রাজনৈতিক সংকট নাকি ড ইউনূসের পরিকল্পিত কোনো নকশা, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এদিকে রাজধানীর গুলশান ২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। বুধবার ১৮ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন। তারা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তারি সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা ১ সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজেশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান ২ এর ফ্ল্যাট নং B201, বাড়ি নং ৫A ও 5B পুরনো, বর্তমানে ১১৩-১১১ নতুন, রোড নং ৭১ দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। পরে গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজামানের তদন্ত ৩ মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক নো অর্ডার আদেশ পায়। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১, ১৬৫ ক, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। এদিকে শুরু হয়েছে মহিমান্বিত মাহে রমজান। হাদিসের ভাষ্য অনুসারে রমজানের প্রথম দশক রহমতের। তাই রমজানে আল্লাহর রহমত লাভের চেষ্টা করা এবং অন্তরে তা অর্জন করার আশা রাখা ঈমানের দাবি। আল্লাহ তাআলা বলেন, বলে দাও, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমতের আশা ও শাস্তির ভয় যখন সমান্তরাল হয় তখন মুমিনের জীবনে ভারসাম্য আসে। তবে আলেমরা বলেন, মুমিন সবসময় আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের প্রবল আকাঙ্ক্ষা পোষণ করবে, কেননা আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে প্রবল। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমার দয়া তার সব বস্তিতে ব্যাপ্ত, সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব যারা তাকওয়া অবলম্বন করে, জাকাত দেয় এবং আমার নিদর্শনে বিশ্বাস করে। সূরা আরাফ আয়াত ১৫৬। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন সৃষ্টির কাজ শেষ করলেন তখন তিনি তার কিতাব লাওহে মাহফুজে লেখেন, যা আরশের ওপর তার কাছে আছে। নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের ওপর প্রবল। সহিহ বুখারী হাদিস ৩১৯৪। মুমিন শুধু আল্লাহর কাছে পরকালীন জীবন নয়, বরং পার্থিব জীবনেও সে আল্লাহর রহমত কামনা করে, কেননা উভয় জগতের কল্যাণ আল্লাহর হাতে। আল্লাহ বলেন, সেসব জনপদবাসী যদি ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে আমি অবশ্যই তাদের জন্য আকাশ ও জমিনের সমূহ বরকত উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা অস্বীকার করেছে, তাই তাদের কৃতকর্মের কারণে আমি তাদের পাকড়াও করেছি। সূরা আরাফ আয়াত ৯৬-৯৯। তবে আল্লাহর রহমতের আশা ও শাস্তির ভয়ের ভেতর ভারসাম্য রক্ষা করা আবশ্যক, নতুবা মুমিনের জীবনে আমলের ভারসাম্য নষ্ট হবে। এছাড়া আল্লাহর দয়া ও কঠোরতা দুটিই বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যদি আল্লাহর শাস্তি সম্পর্কে জানত তবে সে জান্নাতের আশা করত না, আর অবিশ্বাসী যদি আল্লাহর রহমত সম্পর্কে জানত তবে সেও জান্নাত থেকে নিরাশ হতো না। সহিহ মুসলিম হাদিস ৭৫৫। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা, আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিন্ত হয়ে যাওয়া আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস ১৯৭০১। আলোচ্য হাদিসে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াকে যেমন গুনাহ বলা হয়েছে, তেমনি এর একটি সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা হল মুমিন আল্লাহর রহমত ও দয়ার ব্যাপারে এতটা আশা করবে না যা তার ভেতর থেকে আল্লাহর শাস্তির ভয় দূর করে দেয়। আল্লামা আশরাফ আলী থানভী রাহমি এমন অযাচিত আশাকে আত্মপ্রবঞ্চনা বলেছেন। তিনি বলেন, আল্লাহর প্রতি মুমিনের আশা দুই প্রকার: ক, আল্লাহর রহমত লাভের আশা, খ, আত্মপ্রবঞ্চনা।
মানুষ যদি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে, যথাযথ চেষ্টা করে এবং আমল করে, তবে মানুষ রহমতের আশা করতে পারে। আমল না করে শুধু আশার ওপর নির্ভর করা গুরুতর আত্মপ্রবঞ্চনা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদের প্রবঞ্চিত না করে। সূরা ফাতির আয়াত 5।